স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই থিঙ্ক এভরিওয়ান ইজ ডুইং ওয়েল। আই এম ডক্টর নুরুল কায়ুম মোহাম্মদ মুসাল্লিম, প্রফেসর অফ সার্জারি, জালালাবাদ আগে মেডিকেল কলেজ। আমরা আসলে অনেকদিন ধরেই ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশনের প্রিপারেশন নিয়ে আলোচনা করছি। তো আমরা ছিলাম ভাইবা প্রিপারেশন নিয়ে, যে কীভাবে ভাইবা প্রিপারেশন করা যায়, নিজেকে কীভাবে ভাইবার জন্য প্রিপেয়ার করা যায়, এই নিয়ে আমরা কিন্তু আলোচনা শুরু করেছিলাম। সো আজকেও আমরা ভাইবা নিয়ে আলোচনা করব। তবে আজকে ভাইবার প্রিপারেশনের আগে দু একটা কথা ভাইবা সম্পর্কে একটু বলতে চাই, যে তুমি ভাইবা নিয়ে কিভাবে প্রিপারেশন নিবে। A student, final professional examination is a strong wall between the doctors and the medical student. So তোমাকে অবশ্যই এই ওয়াল ক্রস করে যেতে হবে, এবং এই ওয়ালটা ক্রস করে যাওয়ার জন্য অবশ্যই তোমার প্রপার প্রিপারেশন লাগবে। সো প্রপার প্রিপারেশন না হলে কিন্তু এই ওয়াল ক্রস করা যাবে না। কোনো টিচার বা অ্যাডমিনিস্ট্রেশন কোনোদিন চাইবে না যে একবার প্রপার ডক্টর না হওয়ার যোগ্যতা অর্জন করার আগ পর্যন্ত তোমাকে ডক্টর বানিয়ে দিবে। সো ভাইবা নিডস স্পেশাল প্রিপারেশন। ভাইবার জন্য অবশ্যই স্পেশাল প্রিপারেশন লাগবে। ডিয়ার স্টুডেন্ট, ভাইবা বোর্ড ইজ এ ডেঞ্জারাস এক্সপিরিয়েন্স অফ এভরিওয়ান। এই ভাইবা বোর্ড ক্রস করেই সবাই চলে এসেছে। সো ভাইবা বোর্ডের টেবিলের দুই ভাগে ভাগ করি আমরা, যে টেবিলের এই পাশ এবং ওই পাশ। টেবিলের এই পাশটা কিন্তু সবাই ইউফোরিক থাকে, একটু পর পরে সবার জন্য নাস্তা আসে এবং সবাই রিচার্জ করে নিজেকে আবার দ্বিগুণ উৎসাহ নিয়ে তোমাকে কোশ্চেন করা শুরু করবে। আর ওই পাশে হচ্ছে ইউ আর ইন ফিয়ার অ্যান্ড এক্সস্টেড, এবং যা পরে এসেছো তার 1/3ও বলতে পারছো না। সারা রাত অনেক কষ্ট করে অনেক পড়াশোনা করেছো, কিন্তু সম্ভব হচ্ছে না যে টিচারের সামনে বলতে। মনে হচ্ছে যে আমি এই কোশ্চেনের আনসারটা জানি এবং আমি জাস্ট পরে আসছি, কিন্তু ওই মুহূর্তে বের হচ্ছে না। সো সাম স্টুডেন্ট হ্যাভ থট ব্লক এট দ্যাট টাইম। সো তোমাকে অবশ্যই এই কন্ডিশন থেকে উঠে আসতে হলে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। সবকিছু পরে কিন্তু ভাইবা বোর্ডে সবকিছু বলা যাবে না। সো টেকনিক্যালি ভাইবা বোর্ডের জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। এবং আমরা আসলে ধরে নেই যে যা পড়াশোনা করছে তার মধ্যে 1/3 একটু বলতে পারলেই আমরা স্টুডেন্ট বলতে পারি যে স্টুডেন্ট রিচ আপ টু দ্য ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশন। সো আমরা এরকম চিন্তা করি তোমাদের কিন্তু মার্কস দেই, যে যা বলতেছো তার অ্যাটলিস্ট 3-4 গুণ বেশি তোমাদের জানা আছে। সো রিটেন এবং ভাইবা এই দুটো জিনিস কিন্তু আলাদা, এবং রিটেন ভাইবা নিয়ে কিন্তু দুরকম ভাবে আনসার করতে হবে। তো একটু আমি বলে দিচ্ছি তোমাকে কিভাবে রিটেন এবং ভাইবা নিয়ে আমরা আসলে চাই যে তোমরা কিভাবে প্রিপেয়ার হও। যেমন একটা সহজ কোশ্চেন বলি, যে এদেশের মানুষের প্রধান খাদ্য কি? ইজিলি আমরা এদেশের মানুষের প্রধান খাদ্য বলে দিতে পারি, যে কোনো মানুষ বলে দিতে পারি, ভাত, মাছ, মাংস, এগুলো হচ্ছে এদেশের মানুষের প্রধান খাদ্য। কিন্তু ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশনে কিন্তু তোমাকে কোশ্চেন করা হবে এদেশের মানুষ কি খেয়ে বেঁচে থাকে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা হবে। সো তুমি যদি রিটেনের আনসার দাও তাহলে কিন্তু তুমি অনেক লেখার সুযোগ আছে। যেমন রিটেনের কোশ্চেনে তুমি ভাত, মাছ, মাংস, ডাল, শাকসবজি, সমোসা, সিঙ্গারা, বার্গার, স্যান্ডউইচ, পিৎজা, পাস্তা, যা খুশি তা লিখতে পারবে, অসুবিধা নাই। কারণ আমি তোমাকে এসে দেখে জিজ্ঞেস করবো না যে এখানে কেন লিখছো, এইগুলা বার্গার কেন লিখলা, পিৎজা কেন লিখলা, পাস্তা। তো আমরা যদি দেখি যে প্রথম দিকে রিটেনের প্রথম দিকের কোশ্চেনগুলোর আনসার ঠিক হয়ে যায়, তাহলে পরের কোশ্চেনগুলোর আনসারগুলো থেকে আমরা একটু ভালো মার্ক দিয়ে চেষ্টা করি। এবং রিটেনে বেশি লিখলে এবং যদি আমরা রেসপেক্টিভলি কমন থেকে আনকমনের দিকে আসি তাহলে কিন্তু আমরা ভালো মার্কস দিই। কিন্তু ভাইভাতে যদি আমরা জিজ্ঞেস করি যে দেশের মানুষ কি খেয়ে বেঁচে থাকে, তখন কিন্তু সাবধান, এখানে সব পিৎজা, স্যান্ডউইচ, বার্গার সব বলা যাবে না। এক্ষেত্রে কিন্তু ওই প্রথম বলতে হবে ভাত। ভাত বললে মানে তুমি একেবারে 80% আনসার দিয়ে ফেলছো। তারপরে যখন মাছ আসবে তাহলে আরো 10% আনসার দেওয়া হয়ে গেছে, মাংস আসলে আরো 10%। কিন্তু এরপরে তুমি ইচ্ছা করলে বলতে পারো যে ডাল, এদেশের মানুষ ডাল খেয়েও বেঁচে থাকে। এরপরে শাকসবজি, বেশি কষ্ট হলে শাকসবজিও আনতে পারি, বাট এর বেশি আনা যাবে না। এর বেশি যদি কোশ্চেন করো তখন তোমার এক্সামিনার সে কোশ্চেন করে ফেলবে, হোয়াট আর দ্য ইনগ্রেডিয়েন্টস অফ ডিলাক্স জিঞ্জার বার্গার। সো ডিলাক্স জিঞ্জার বার্গার নিয়ে তুমি একবারই প্রিপেয়ার না, তুমি কিভাবে আনসার দিবে? অথবা জিজ্ঞেস করতে পারো যে হাউ ক্যান ইউ প্রিপেয়ার ওভেন বেক পাস্তা। সো তোমাকে অবশ্যই এইভাবে ভাইবার কোশ্চেনগুলো আনসার দিতে হবে, যাতে ইউজুয়াল আনসার হয়, কমন আনসার হয়, এবং এই আনসার দেওয়ার পরপরই যাতে তুমি তোমার এই আনসার থেকে আরেকবার কোশ্চেন করবে, সেকেন্ড স্টেজে কোশ্চেন, এই আনসারগুলো দিতে পারো। তো সুতরাং এরকম প্রফেসরকে যখন আমরা মিট করব, তখন আমরা কিন্তু অবশ্যই আনসার দেওয়ার সময় চিন্তা করতে হবে যে আমি যে প্রথম কোশ্চেনের আনসারটা দিলাম, এখান থেকে কিন্তু সেকেন্ড কোশ্চেনটা উনি করে ফেলবে।
তখন এই যে ডিলাক্স জিঞ্জার বার্গার এবং ওভেন বেকস পাস্তার ইনগ্রেডিয়েন্ট নিয়ে আমরা কিন্তু আলোচনা করতে পারবো না। আমরা ভাত মাছ মাংস সম্পর্কে অনেক কিছু জানি এবং আমরা সাধারণত ভাইভাতে এর ভিতরেই আমাদের সীমাবদ্ধ থাকতে হবে। সো ভাইভা এবং রিটেন কিন্তু আলাদাভাবে চিন্তা করতে হবে। ভাইবার জন্য বেশি বললে হবে না, যা বলবে তার সেকেন্ড কোশ্চেনের আনসার দিতে পারবো এরকম চিন্তা করে কিন্তু বলতে হবে। সো আমরা আলোচনা করছিলাম সিস্টেমিক ভাইবা নিয়ে। এর আগে আমি এর মাঝে আমি কয়েকটা যে জেনারেল প্রিন্সিপাল অফ সার্জারি নিয়ে কয়েকটা ক্লাস নিতে চাচ্ছি, কারণ জেনারেল প্রিন্সিপাল অফ সার্জারি নিয়ে প্রথমেই তোমাকে কোশ্চেন হবে। তুমি বসার সাথে সাথেই কার্ড 1 আসবে, সেই কার্ড 1 থেকে কিন্তু জেনারেল প্রিন্সিপাল অফ সার্জারি নিয়ে থেকেই তোমাকে কোশ্চেন করবে। সো এই জন্য আমাকে অবশ্যই প্রিপেয়ার থাকতে হবে এবং ভালোভাবে প্রিপারেশন নিয়েই কিন্তু আমাকে বসতে হবে ভাইবা বোর্ডে। এবং প্রথম কোশ্চেনের আনসারটা যদি ঠিকমতো না দিতে পারি, এটা ব্যাড ইমপ্রেশন তৈরি হয় স্টুডেন্টকে নিয়ে। সো প্রথম কোশ্চেনের আনসার দেওয়ার জন্য অবশ্যই আমাকে জেনারেল প্রিন্সিপাল অফ সার্জারি ভালোভাবে পড়ে যেতে হবে। সো আমরা যদি দেখি যে সার্জারি ভাইবার জেনারেল প্রিন্সিপাল অফ সার্জারিতে কি কি টপিক আমাদের থেকে আমাদের কোশ্চেন করা হবে, অ্যাকর্ডিং টু ভিএমডিসি কারিকুলাম আমাদের কোশ্চেন করা হবে সার্জিক্যাল ইনফেকশন থেকে। তার মধ্যে হচ্ছে বয়েল, ফারাঙ্কল, অ্যাবসেস, কার্বাঙ্কল, সেলুলাইটিস। সো এগুলো নিয়ে আমাদের অনেক কিছু জানতে হবে। এখানে ডেফিনেশন আছে, ক্লাসিফিকেশন আছে, ক্লিনিক্যাল ফিচার আছে, ডায়াগনোসিস আছে এবং হাউ ক্যান ইউ ম্যানেজ সাচ এ কেস। তো এইগুলা কিন্তু আমাদের একটু ভালোভাবে পড়তে হবে যে সার্জিক্যাল ইনফেকশনের মধ্যে বিশেষ করে অ্যাবসেস, কার্বাঙ্কল, সেলুলাইটিস, বয়েল এবং ফারাঙ্কল নিয়ে আমরা বেশি কোশ্চেন করি না, কিন্তু তারপরে পড়তে হবে যেহেতু বিএমডিসি কারিকুলামে আমাদের এটা আছে। দেন হচ্ছে সাইনাস, ফিস্চুলা এন্ড সিস্ট। এগুলো কিন্তু ভেরি কমন কোশ্চেন, এখান থেকে আমরা ডেফিনেশন অবশ্যই জিজ্ঞেস করব এবং সাইনাস, ফিস্চুলার ডেফিনেশন বা সিস্টের ডেফিনেশন না পারলে কিন্তু একটা ব্যাড মার্কিং হবে। আগে কিলিং পয়েন্ট নামে একটা অংশ ছিল যে এই আনসারগুলো না দিতে পারলে কিলিং পয়েন্ট ক্রস করে গেছে এবং তুমি কোনোদিন পাস করতে পারবে না। যদিও এখন এটা নাই, তারপরেও একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হবে ভাইবা বোর্ডে। সো আমাকে সাইনাস, ফিস্চুলা, সিস্ট এগুলার ডেফিনেশনটা একটু ভালোভাবে জানতে হবে এবং এগুলাতে ক্লাসিফিকেশন, এবং ক্লাসিফিকেশনের পরে আমরা কিন্তু স্পেসিফিক সাইনাস, ফিস্চুলা, সিস্টে ঢুকে যাব। আমরা পরে এ নিয়ে আলোচনা করব একটু পরে। তারপরে আসলো আলসার, প্রেসার সোর। আলসার, প্রেসার সোর ভেরি ইম্পর্টেন্ট। আলসার ভেরি ইম্পর্টেন্ট টপিক। আলসার কি, আলসারের ক্লাসিফিকেশন কি, আলসারের স্টেজগুলো কি, আলসারের কম্পোনেন্ট কি, আলসারের এক্সামিনেশন করলে আমরা কি কি দেখতে পারবো, আলসার ম্যানেজমেন্ট কিভাবে করবো। সো আলসার নিয়ে অনেক বেশি পড়তে হবে আমাদের। তারপর হচ্ছে হেমোরেজ। হেমোরেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক ইন বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি। যেহেতু আমরা সার্জারি করব সার্জন হয়ে, সার্জারি করার সময় আমাদের হেমোরেজ হবে এবং হেমোরেজ কিভাবে ক্লাসিফাই করব, হেমোরেজ কে কিভাবে আমরা ম্যানেজ করব, কি কি টাইপের হেমোরেজ হয়, কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি, এই সব কিছু কিন্তু আমাদের জানতে হবে। সো হেমোরেজ নিয়ে অনেক ভালোভাবে পড়াশোনা করতে হবে। সো দেখো কিন্তু আসলে বেসিক প্রিন্সিপাল অফ সার্জারি একবারে ছোট টপিক মনে হয়, কিন্তু অনেক খুঁটিনাটি বিষয় কিন্তু আমরা তোমাদের এখান থেকে আমরা কোশ্চেন করি। দেন মেটাবলিক রেসপন্স টু ইনজুরি। যদিও এই চ্যাপ্টারটা একটু টাফ, তারপরে আমরা বেশি কোশ্চেন করব না, তোমাদের মিনিমাম কোশ্চেনগুলো আমরা করব মেটাবলিক রেসপন্স টু ইনজুরি। যেহেতু বেলিজ এন্ড লাভের প্রথম চ্যাপ্টারটা কিন্তু মেটাবলিক রেসপন্স টু ইনজুরি, এইজন্য আমরা কিন্তু এই ব্যাপারে তোমাদের কোশ্চেন করব। একটু পড়াশোনা করতে হবে, কি কি পড়তে হবে আমরা একটু বলে দেব তোমাদের। দেন প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ ট্রমা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্রমা কিন্তু দিনে দিনে বাড়ছে এবং ট্রমার ইনসিডেন্স বাড়ছে। ট্রমার জন্য স্পেশালাইজ হসপিটাল হচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এবং এছাড়া সোশ্যাল ট্রমা বা বিভিন্ন ধরনের বোম ব্লাস্টিং, হাউস হোল্ড ট্রমা হচ্ছে এবং এগুলো ম্যানেজ করার জন্য আমাদের অবশ্যই প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ ট্রমা অবশ্যই জানতে হবে। এবং এগুলো আমরা জানার জন্য না আমরা ভাইভাতে কি কি বিষয় পড়তে হবে এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। দেন ম্যানেজমেন্ট অফ সিভিয়ারলি ইনজুর্ড পেশেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ ট্রমা আর ম্যানেজমেন্ট অফ সিভিয়ারলি ইনজুর্ড পেশেন্ট কিন্তু এক না। আমি যখন তোমাদের সাথে আলোচনা করব তখন দেখবে ভাইভাতে আমরা কি কোশ্চেন করতে পারি শুধু এই নিয়ে আলোচনা করব, আমরা ইন ডিটেইলস বেশি করব না। দেন ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, ভেরি ইম্পর্টেন্ট টপিকস ইন প্রিন্সিপাল অফ সার্জারি। ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স না জানলে কিন্তু আমরা পেশেন্ট লস করে যাব। আমরা ধরে নিই যে সার্জারির একটা পেশেন্টকে প্রিঅপারেটিভলি যদি ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিকমতো মেইনটেইন করতে না পারি, অথবা পোস্ট অপারেটিভলি যদি পেশেন্টের ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স মেইনটেইন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের পেশেন্ট মে লস ডিউ টু ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। এইজন্য আমাদের এই নিয়ে একটু ভালোভাবে পড়াশোনা করতে হবে। তবে আমরা ভাইভাতে কি কোশ্চেন ধরি আমরা এই জিনিসটা তোমাদের নিয়ে একটু পরে ডিসকাস করব। দেন এন্ট্রাল এন্ড প্যারেন্টাল নিউট্রিশন। অ্যাকচুয়ালি এন্ট্রাল প্যারেন্টাল নিউট্রিশন যদিও গুরুত্বপূর্ণ সাবজেক্ট, বাট আমরা ভাইভাতে বেশি ধরবো না। এন্ট্রাল প্যারেন্টাল নিউট্রিশনের জাস্ট ইন্ডিকেশনগুলো এবং কি কি রুটে দেই আমরা এগুলো নিয়ে আলোচনা করব। দেন প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট এন্ড প্রিপারেশন অফ দ্য পেশেন্ট, এটা অনেক গুরুত্বপূর্ণ।
যদিও আমরা ভাইভাতে এ নিয়ে বেশি আলোচনা করব না, কিন্তু ইন্টার্ন পিরিয়ডে আমরা কিন্তু অনেক বেশি আলোচনা করব। তোমাদের একবারে কান ঝালাপালা করে ফেলবো আমরা যে প্রিপারেটিভ অ্যাসেসমেন্ট এন্ড প্রিপারেশন অফ দ্য পেশেন্ট নিয়ে পাস করার পরে। তো টিউমার অফ দ্য স্কিন এগুলো নিয়ে আমরা বেশি আলোচনায় যাব না, লিম্ফেডেনোপ্যাথি। তো এই সমস্ত জিনিস হলো আমাদের। আর সার্জিক্যাল ডায়াগনস্টিক প্রসেস এন্ড টেকনিক, সার্জারিতে ডায়াগনোসিস করার জন্য যে সমস্ত টুলস ইউজ করি আমরা, যে সমস্ত ইমেজিং ইউজ করি, রেডিওলজি ইউজ করি, অথবা স্পেশাল ইনভেস্টিগেশনগুলো ইউজ করি। সরি, স্ট্রিমিংটা নেটওয়ার্কের কারণে বন্ধ হয়ে গিয়েছিল। আমরা ছিলাম যে আমরা বেসিক আলোচনা করে ফেলেছি যে আমাদের বেসিক প্রিন্সিপাল অফ সার্জারিতে কি কি থাকবে। এখন আমরা আলোচনা করব যে আমরা স্পেসিফিক্যালি কোন কোন টপিক থেকে আমাদের কোশ্চেন ধরা হবে এবং এই কোন কোন কোশ্চেনের টপিক থেকে আমরা সাধারণত ভাইভাতে ভালোভাবে মার্কস করতে হলে ভালোভাবে পড়তে হবে। সো বেসিক প্রিন্সিপাল অফ সার্জারিতে আমরা ছিলাম সার্জিক্যাল ইনফেকশন নিয়ে আলোচনা করায়। সার্জিক্যাল ইনফেকশন নিয়ে আমরা যে সমস্ত কোয়েশ্চেন তোমাদের বেশি করব তার মধ্যে প্রথমে হলো হোয়াট ইজ অ্যাবসেস। অ্যাবসেস কিন্তু আমরা মনে করি যে খুব সহজ কোয়েশ্চেন এবং এই সহজেই পার হয়ে যাব, কিন্তু যদিও যত সহজ হয় পরীক্ষার হলে বা ভাইভা বোর্ডে কিন্তু এত সহজে আনসার দেওয়া যায় না। আর যদি তুমি কোনো কারণে অ্যাবসেস নিয়ে মানে আনসারটা দিতে পারো না, তাহলে কিন্তু টিচার মনে করবে অ্যাবসেসই জানে না, কি জানবে। সো তোমার কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন হয়ে যাবে। তো অ্যাবসেসের ডেফিনেশন একবার ভালোভাবে আমার জানতে হবে। যে অ্যাবসেস ডেফিনেশন খুব সহজ, আমরা জানি যে localized collection of pus in a cavity surrounded by pyogenic membrane। তাহলে আমরা এই দেখো pyogenic membrane জেনারেশন টিস্যু দিয়ে localized collection of pus এবং এগুলো অনেকগুলো লোকুলের ভিতরে থাকে। সো হোয়াট ইজ অ্যাবসেস বা ডেফিনেশন অফ অ্যাবসেস অবশ্যই তোমাদের ভালোভাবে বলতে হবে। এই কোশ্চেনটা কিন্তু আমরা বসার সাথে সাথেই করতে পারি তোমাদের, এবং আসলে জাজমেন্টের জন্য হঠাৎ করেই বলবে যে টিচার যে এই কোশ্চেনের আনসার জানে না, তাহলে সে আর কি জানবে। সো অ্যাবসেস এই মেশিনটা ভালোভাবে জানতে হবে। এরপরে যখন অ্যাবসেস বলার পরে তুমি জানবে বলবে যে localized collection of pus in a cavity surrounded by pyogenic membrane। তখন হোয়াট ইজ পাস জিজ্ঞেস করে ফেলতে পারে। ওই যে আগে বলছিলাম যে প্রথমে যে আনসারটা দিবে তোমরা, সেই আনসার থেকে টিচার কিন্তু তোমাদের কোশ্চেন করে ফেলবে। সো হোয়াট ইজ পাস, পাস কিন্তু বলতে হবে হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ পাস, এই আনসারটা কিন্তু দিতে হবে। যেমন পাসের কম্পোনেন্টের মধ্যে হচ্ছে ডেড ডাব্লিউবিসি থাকবে, মাল্টিপ্লাইং ব্যাকটেরিয়া থাকতে পারে, টক্সিন এবং নেক্রোটিক ম্যাটেরিয়ালস। তো বইয়ের ভাষায় কিন্তু আমরা সবকিছু বলবো, তারপরেও আমি বলবো যে পাজের কম্পোনেন্টগুলো ঠিকমতো হয় না, কারণ আমরা যে বেশি ইম্পর্টেন্ট যে অংশটা পাজে থাকে সেই অংশটা কিন্তু বলে নেই, তা হলো ওয়াটার। সো পাস বললে অবশ্যই ওয়াটারের কথাটা বলতে হবে। যে ওয়াটারের কথা না বললে কিন্তু পাস মানে কম্পোনেন্টগুলো কমপ্লিট হবে না। দেন আমরা আরো কোশ্চেন করতে পারি হোয়াট আর দ্য কমন সাইট অফ অ্যাক্সেস ফর্মেশন, যে কোন কোন জায়গায় অ্যাক্সেস ফর্মেশন হয়। কারণ এই কোশ্চেনটা শুনলে হয়তো তোমার মনে হতে পারে সারা বডিতে সব জায়গায় অ্যাক্সেস হতে পারে, কিন্তু তারপরে একটু গুছিয়ে আমাদের সামনে কিন্তু বলতে হবে। আমরা চাই তুমি একটু সিস্টেমিক্যালি বলো, একটু গ্রুপ ওয়াইজ বলো, তাহলে কিন্তু আমরা ভালো মার্কস দিই। তো আমরা চাই তুমি এভাবে বলবে যে এক্সটার্নাল সাইড বলে তুমি একবারে হাতের আঙ্গুল থেকে শুরু করে উপর দিকে যাও, যে ফিঙ্গার এন্ড হ্যান্ড, নেক, এক্সিলা, ব্রেস্ট, ফুট, থাই, এরকম অ্যাবডোমিনাল ওয়াল, ইসিওরেক্টাল, পেরিনিয়াল রিজন, ডেন্টাল অ্যাবসেস, টনসিলার অ্যাবসেস এবং আদার অ্যাবসেস ইন দ্য ওরাল ক্যাভিটি। সো এই সব কিছু কিন্তু আমরা চাইবো যে তোমরা এভাবে সিরিয়ালি বলো। এরপরে আমরা এটাও চাইবো যে ইন্টারনাল অ্যাবসেস নিয়ে বলো। ইন্টারনাল অ্যাবসেস বডির ভিতরে কিন্তু অনেক ধরনের অ্যাবসেস হয় এবং এই অ্যাবসেসগুলো আমরা সাধারণত বলি না বা বলার সময় মাথায় থাকে না। এই অ্যাবসেস বললেই মনে হয় যে সুপারফিশিয়াল অ্যাবসেস, হাতে অ্যাবসেস, পায়ে অ্যাবসেস, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে অ্যাবসেস, সুপ্রাঅরবিটাল অ্যাবসেস বা এই সমস্ত অ্যাবসেসের কথা মনে হয়, কিন্তু ইন্টারনাল অ্যাবসেস সম্পর্কে বলতে হবে যে ইন্টারনাল অ্যাবসেস কি কি আছে, কি কি থাকতে পারে। যেমন অ্যাবডোমিনাল হচ্ছে সাবফ্রেনিক অ্যাবসেস, পেলিক অ্যাবসেস, প্যারাকোলিক অ্যাবসেস, এমিবিক লিভার অ্যাবসেস, পায়োজেনিক লিভার অ্যাবসেস, স্প্লিনিক অ্যাবসেস, প্যানক্রিয়াটিক অ্যাবসেস, এই সমস্ত জিনিস কিন্তু আমাদের কিন্তু বলতে হবে। দেন পেরিনেফ্রিক অ্যাবসেস বলতে হবে, রেট্রোপেরিটোনিয়াল অ্যাবসেস, লাং অ্যাবসেস, ব্রেন অ্যাবসেস, রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস। সো এই সমস্ত হচ্ছে ইন্টারনাল অ্যাবসেস। তো যদি তোমার কোনো টিচার আমরা জিজ্ঞেস করে ফেলি যে হোয়াট আর দ্য কমন সাইট অফ অ্যাবসেস, তাহলে আমাদের কিন্তু এই দুভাবে ভাগ করে বলতে হবে যে এক্সটার্নাল অ্যাবসেস এবং ইন্টারনাল অ্যাবসেস। দেন আমরা জিজ্ঞেস করতে পারি হোয়াট আর দ্য হুইচ ব্যাকটেরিয়া আর কমনলি কজিং পায়োজেনিক অ্যাবসেস। আমরা নরমালি বলি যে আমাদের কথা প্রথমে বললেই আমাদের সামনে চলে আসবে যে স্টেফিলোকোকাস অরিয়াস প্রথমে চলে আসবে, তারপরে আসবে স্টেফিলোকোকাস পায়োজেন্স, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেমন ইকোলাই, সিউডোমোনাস, ক্লেবসিয়েলা এবং অ্যানারোবিক অনেকগুলো ব্যাকটেরিয়া আছে যেগুলো সাধারণত অ্যাবসেস তৈরি করে। সো পায়োজেনিক অ্যাবসেস যখন তৈরি করার কথা জিজ্ঞেস করব তখন আমরা এই সিরিয়ালি বলতে হবে। এবং সবচেয়ে বেশি অ্যাবসেস কিন্তু তৈরি করে স্টেফিলোকোকাস অরিয়াস এবং দ্বিতীয় পজিশনে কিন্তু আছে আমাদের স্টেফিলোকোকাস পায়োজেন্স। এরপরে আসবে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং সবার শেষে আসবে অ্যানারোবিক ব্যাকটেরিয়া। সো আমরা এরপরে ক্লিনিক্যাল ফিচার অফ অ্যাবসেস। ক্লিনিক্যাল ফিচার অফ অ্যাবসেস সবার জানা আছে এবং সবাই জানি যে অ্যাবসেস হলে কি হতে পারে, ইভেন কি নন মেডিকেল পার্সনও জানে যে ক্লিনিক্যাল ফিচার অফ অ্যাবসেস কি হতে পারে। তারপর আমরা একটু গুছিয়ে বলতে হবে যে কিভাবে
যে ফিভার উইথ চিলেন রাইগর থাকতে পারে সিস্টেমিক্যালি, লোকালি কি থাকতে পারে, লোকালি স্মুথ সফট ফ্লাকচুলেন্ট একটা সোয়েলিং থাকবে। তারপরে 5 পয়েন্ট থাকতে পারে, থ্রোবিং পেইন এন্ড পয়েন্টিং টেন্ডারনেস থাকতে পারে, ব্রাউনি ডিউরেশন যদি হাত দিয়ে ধরি। তারপরে হচ্ছে ফিচার অফ ইনফ্লামেশন যেমন রুবর, রেডনেস, ডলর, পেইন, ক্যালর, ওয়ার্মনেস, টিউমার, সোয়েলিং এন্ড ফাংশনাল এসা, লস অফ ফাংশন হয়ে যাবে। সো আমরা একটু গুছিয়ে যদি বলি তাহলে কিন্তু আমরা একটু ভালো মার্ক দিব তোমাদের। হোয়াট ইজ সেলুলাইটিস, what are the difference between cellulitis and abscess? অ্যাবসেস বললে কিন্তু আমরা পরেরটাই সেলুলাইটিসে চলে আসবে, কারণ অ্যাবসেস এবং সেলুলাইটিসের মেকানিজম কিন্তু ডিফারেন্ট। যদিও অ্যাবসেস সেলুলাইটিস দুটোই সার্জারি ইনফেকশন, এবং সেলুলাইটিসের ডেফিনেশন বলার পরপরই কিন্তু আমরা তোমাদের জিজ্ঞেস করব যে হোয়াট আর ডিফারেন্স বিটুইন দ্য সেলুলাইটিস এন্ড অ্যাবসেস। তখন এটা তুমি একটু বলতে পারবে যে সেলুলাইটিস হচ্ছে ডিফিউজ, এর কোনো এজ নাই, আর পায়োজেনিক অ্যাবসেস হচ্ছে ওয়েল লোকালাইজড এন্ড ক্লিয়ার এজ। পাস ইজ নট ফর্ম, সেলুলাইটিস এবং নন সাপোরেটিভ ইনিশিয়ালি, আর পায়োজেনিক অ্যাবসেস হচ্ছে ফর্ম পাস থাকবে। Cellulitis is non-fluctuant, pyogenic abscess is fluctuant. Cellulitis is localized and pyogenic abscess is not localized. Spreading, pyogenic টা হচ্ছে localized. Blood culture may be negative. Culture of the pus is usually positive. আর never incise, আমরা ট্রিটমেন্ট করার সময় ইনসিশন দিব না কিন্তু সেলুলাইটিসে। If done it may be danger of bacteremia। এক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কিভাবে করব? অ্যান্টিবায়োটিক্স, ইলিভেশন, ড্রেসিং, এগুলো হচ্ছে ট্রিটমেন্ট। আর অ্যাবসেস বা পায়োজেনিক অ্যাবসেস হলে আমাদের অবশ্যই ড্রেনেজ করতে হবে, ড্রেনেজ ইজ এসেনশিয়াল। সো হোয়াট ইজ কোল্ড অ্যাবসেস, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দ্য পায়োজেনিক অ্যাবসেস এন্ড কোল্ড অ্যাবসেস। কোল্ড অ্যাবসেস জিনিসটা কি আমরা জিজ্ঞেস করব। কোল্ড অ্যাবসেস অ্যাকচুয়ালি আমরা বলি যে টিউবারকুলার ব্যাকটেরিয়া বা মাইক্রোবিয়াম টিউবারকুলোসিস দিয়ে যে অ্যাবসেসটা, এটা কোল্ড অ্যাবসেস। এবং কোল্ড অ্যাবসেসের ডিফারেন্স যদি আমরা চিন্তা করি তাহলে প্রথমে দেখব যে পায়োজেনিক অ্যাবসেস রেড, ওয়ার্ম, টেন্ডার উইথ সাইন অফ অ্যাকুট ইনফ্লামেশন, এই সব কিছু থাকবে, কিন্তু কোল্ড অ্যাবসেসে নো সাইন অফ অ্যাকুট ইনফ্লামেশন, এজন্য এর নাম কোল্ড অ্যাবসেস। পায়োজেনিক ব্যাকটেরিয়া দিয়ে অ্যাকচুয়ালি পায়োজেনিক অ্যাবসেসগুলো হয় লাইক স্টেপ্টোপ্লাস, স্টেফিলোকোকাস, কিন্তু কোল্ড অ্যাবসেসটা হয় টিউবারকুলাস ব্যাকটেরিয়া দিয়ে। ফর ড্রেনেজ ডিপেন্ডেন্ট ইনসিশন ইজ নিডেড। আমরা যখন জিজ্ঞেস করব যে পায়োজেনিক অ্যাবসেসে কোন জায়গায় ইনসিশন দিব এবং আমরা কোল্ড অ্যাবসেসে কোন জায়গায় ইনসিশন দিব। পায়োজেনিক অ্যাবসেসে অবশ্যই ডিপেন্ডেন্ট জায়গায় ইনসিশন দিতে হবে, কিন্তু কোল্ড অ্যাবসেসে দিতে হবে নন ডিপেন্ডেন্ট জায়গায় ইনসিশন। কারণ ডিপেন্ডেন্ট জায়গায় ইনসিশন দিলে কন্টিনিউয়াস এরিয়া দিয়ে পাস বের হতে 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 এখানে একটা ফিশ সাইনাস, ডিসচার্জিং সাইনাসে পরিণত হবে। সুচারিং অফ দ্য ওন্ড ইজ নট ডান। আমরা পায়োজেনিক অ্যাবসেসে কোনোদিন সুচার দিব না, বরং বের হওয়ার জন্য আমরা স্পেস রেখে আসবো। আর ইউজুয়ালি কোল্ড অ্যাবসেস বের করার পর আমরা সুচার দিয়ে দিই। ড্রেন ইজ প্লেসড ইন দ্য পায়োজেনিক অ্যাবসেস, বাট কোল্ড অ্যাবসেসে আমরা কিন্তু ড্রেন প্লেস করি না, কারণ ড্রেনের সাইড দিয়ে কন্টিনিউয়াসলি ডিসচার্জিং সাইনাস হবে এবং এগুলো ট্রিটমেন্ট করা খুব টাফ হয়ে যায়। সো হোয়াট আর দ্য মেথডস অফ অ্যাবসেস ড্রেনেজ, এই কোশ্চেনটা কিন্তু আমরা সবার শেষে করব। আমরা জাস্ট এন্ডিং অফ দ্য অ্যাবসেস, অ্যাবসেস নিয়ে আলোচনা শেষের দিকে আমরা তোমাকে এই কোশ্চেনটা করতে পারি। সো এই কোশ্চেন করলে আমরা দুটো ভাবে বলতে পারি, যে ক্লাসিক্যাল মেথড এবং হিলটন মেথড। তো আমরা স্পেশালি কিন্তু হিলটন মেথড নিয়ে কোশ্চেন করি। হিলটন মেথড কোন কোন জায়গায় করা হয়? হিলটন মেথড ইউজুয়ালি যেখানে নিউরোভাস্কুলার বান্ডল অথবা যেখানে লেকটোফেরাস ডাক্ট ইনজুরি হওয়ার চান্স থাকে, ওই ক্ষেত্রে আমরা হিলটন মেথড করব। যেমন নেক, এক্সিলা, ব্রেস্ট, ইমিউনাল রিজন, গ্রোইন, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা হিলটন মেথড করব টু প্রিভেন্ট দ্য ইনজুরি টু নিউরোভাস্কুলার বান্ডল। আর ব্রেস্টের ক্ষেত্রে আমরা বলবো যে টু প্রিভেন্ট দ্য লেকটোফেরাস ডাক্ট। এখন এক্ষেত্রে আমরা ইনসিশন দিয়ে শুধুমাত্র পায়োজেনিক মেমব্রেনটা ইনজুরি করি, তারপরে আমরা একটা ফোরসেপ ঢুকাই, এটা বলে সাইনাস ফোরসেপ। সাইনাস ভিতরে ঢুকানোর পরে লোকুল এগুলো ব্রেক করি, এবং ব্রেক করার পরে আস্তে 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 পাসগুলো বের হয়ে আসে। তো সাইনাস ফোরসেপের মাথাটা হচ্ছে ব্লান্ট থাকবে, এই যে সাইনাস ফোরসেপ। এবং তাহলে আমরা হিলটন মেথড করার জন্য আমাদের লাগবে স্কালপেল। স্কালপেল দিয়ে আমরা আপ টু দ্য পায়োজেনিক মেমব্রেন ক্রস করে যাব, এবং পায়োজেনিক মেমব্রেনকে ট্রান্স করব এই সাইনাস ফোরসেপ দিয়ে। সাইনাস ফোরসেপ ব্লান্ট থাকে এবং এই যে কোনো ভেসেল বা ডাক্ট ইনজুরি হওয়ার চান্স নাই, সো সাইনাস ফোরসেপ আমরা ইউজ করব। সো আমরা হঠাৎ করে জিজ্ঞেস করতে পারি যে স্পেশাল ইনস্ট্রুমেন্ট ইউজ ইন হিলটন মেথড, তাহলে অবশ্যই সাইনাস ফোরসেপের নাম বলতে হবে। তো আমরা অ্যাবসেস এই শেষ করে ফেলবো এখানেই। এরপরে আমরা শুরু করব বয়েল বা ফারাঙ্কল নিয়ে। যেহেতু বয়েল এবং ফারাঙ্কল নিয়ে আমরা বেশি কোয়েশ্চেন করব না, শুধুমাত্র বেসিক ডেফিনেশন এবং এই যে বয়েলটা হচ্ছে ডেফিনেশনটা নিয়ে আমরা জিজ্ঞেস করব যে ইট ইজ অ্যান অ্যাকিউট স্টেফাইলোকক্কাল ইনফেকশন অফ এ হেয়ার ফলিকল উইথ পেরিফলিকুলাইটিস। তাহলে পুরো ডেফিনেশনটা বলতে হবে। স্টেফাইলোকক্কাল ইনফেকশন থাকবে, এটা ফলিকুলার এবং পেরিফলিকুলারিস থাকবে, এবং ছোট্ট একটা পাজের মতো থাকবে বয়েল বা ফারাঙ্কলটা থাকবে। তারপর আমরা জিজ্ঞেস করতে পারি কমন সাইড অফ বয়েল এন্ড ফারাঙ্কল, এগুলো বলতে হবে। দেন হাউ ক্যান ইউ ট্রিট এ কেস অফ বয়েল এন্ড ফারাঙ্কল, এটা নিয়ে আমরা কোশ্চেন করব।
সো বয়েল বা ফারাঙ্কল আসলে সাথে সাথেই আসবে যে সিঙ্গেল ডিসচার্জিং সাইনাস নিয়ে বা সিঙ্গেল পাস পয়েন্ট নিয়ে থাকবে ফারাঙ্কল, ওদিকে মাল্টিপল পাস পয়েন্ট বা মাল্টিপল সাইনাস নিয়ে থাকবে কার্বাঙ্কল। সো কার্বাঙ্কল নিয়ে আমরা একটু বেশি কোশ্চেন করি, কারণ আমরা কার্বাঙ্কল কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি পাই। কার্বাঙ্কল নিয়ে কোশ্চেন করবো এবং তোমরা কার্বাঙ্কল নিয়ে প্রিপারেশন নিয়ে আসতে হবে কিন্তু, বিশেষ করে ওল্ড এজ ডায়াবেটিক পেশেন্ট এদের কিন্তু কার্বাঙ্কল হবেই, ব্যাকে দিতে হবে। সুতরাং আমরা ফারাঙ্কল বা বয়েল নিয়ে যদিও কম কোশ্চেন করবো, কিন্তু কার্বাঙ্কল নিয়ে অবশ্যই তোমাদের বেশি কোশ্চেন করবো। তো কার্বাঙ্কল নিয়ে একটু ভালোভাবে পড়াশোনা করতে হবে। যে আসতে পারে যে হোয়াট ইজ কার্বাঙ্কল। কার্বাঙ্কলটা হচ্ছে ইট ইজ এন ইনফেক্টিভ গ্যাংগ্রিন অফ দ্য স্কিন এন্ড সাবকুটেনিয়াস টিস্যু। এই কথা কিন্তু বলতে পারি, ইনফেক্টিভ গ্যাংগ্রিন স্কিন এবং সাবকুটেনিয়াস টিস্যুর মধ্যে এটা ইনফেক্টিভ গ্যাংগ্রিন থাকে কার্বাঙ্কল। কমন কজেটিভ অর্গানিজম গুলো কি কার্বাঙ্কলের? সো আমরা দেখবো যে স্টেফিলোকাস অরিয়াস ইজ দ্য মেইন কালপ্রিট ফর ডেভেলপমেন্ট অফ কার্বাঙ্কল। তো এই কোশ্চেনের আনসারটা অবশ্যই দিতে হবে যে আমরা কোন অর্গানিজম দিয়ে কার্বাঙ্কলটা হয়। দেন কমন সাইট, এই কোশ্চেনটা করি এবং এটা কিন্তু তোমরা যখন প্র্যাকটিক্যালি দেখবে, যখন ডায়াবেটিক পেশেন্টকে ম্যানেজ করে দেখবে যে ব্যাকে নেক অফ দ্য নেকে সাধারণত এই কার্বাঙ্কলটা হয়। সো কমন সাইট অফ কার্বাঙ্কল ইজ নেক অফ দ্য নেক এন্ড ব্যাক, এবং ইউজুয়ালি কমনলি এফেক্টেড পপুলেশন গ্রুপ কাদের হয় কার্বাঙ্কলটা? কার্বাঙ্কলটা ইউজুয়ালি হয় ডায়াবেটিক পেশেন্ট। সো আমরা কার্বাঙ্কল নিয়ে অবশ্যই জানবো এবং কার্বাঙ্কল নিয়ে আমরাও চাইবো যে তোমরা ভালোভাবে আনসার করো, কারণ কার্বাঙ্কল প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি কার্বাঙ্কল পাই। এরপরে আসবে এই যে দিস কার্বাঙ্কল। তো কার্বাঙ্কলের কিন্তু ওয়ার্ড মিনিং হচ্ছে চারকোল, যদি কয়লার মতো হয়ে যায়। সো আমরা কার্বাঙ্কলের স্কিনটা কিন্তু একবারে চারকোলের মতো লাগে, ওই যে পুরা কয়লা মতো দেখতে পাওয়া যায়। সো এই জন্য কিন্তু এর নামটা হচ্ছে কার্বাঙ্কল। সো হাউ ক্যান ইউ ট্রিট কার্বাঙ্কল? ট্রিটমেন্ট অফ কার্বাঙ্কল হচ্ছে কন্ট্রোল অফ ডায়াবেটিস ইজ এসেনশিয়াল উইথ ইনসুলিন। কার্বাঙ্কলের পেশেন্ট আসলে কিন্তু তাকে ডায়াবেটিস ইনসুলিন দিয়ে র্যাপিডলি কন্ট্রোল করতে হবে। অ্যান্টিবায়োটিক লাইক পেনিসিলিন, সেফালোস্পুরিন, অথবা ডিপেন্ডিং অন কালচার এন্ড সেনসিটিভিটি, এর উপর ডিপেন্ড করে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক্সটা দিব। দেন ইনসিশন এন্ড ড্রেনেজ এন্ড ডিরুফিং, এই কথা কিন্তু বলতে হবে, ইনসিশন, ড্রেনেজ, ডিরুফিং। ডিরুফিং বলার আগ পর্যন্ত কিন্তু আমরা কোনো আনসার নিব না ট্রিটমেন্টে। ডিরুফিং মানে কি? ডি হচ্ছে সরিয়ে ফেলা, রুফিং মানে হচ্ছে ছাদ। ঝড়ে যেভাবে ঘরের ছাদ উড়ে যায়, এরকম আমরা কার্বাঙ্কলের ছাদ উড়িয়ে দিব, এর নাম হচ্ছে ডিরুফিং। সো ট্রিটমেন্টের মেইন যদি বলে যে বেসিক ট্রিটমেন্টটা কি, তাহলে আমাদের অবশ্যই বলতে হবে যে ইনসিশন, ড্রেনেজ এন্ড ডিরুফিং। তাহলে আমরা কি দেখি একটু কিভাবে ডিরুফিং করা হয়। তাহলে আমরা প্রথমে কার্বাঙ্কলের উপরে ক্রুশিয়েট ইনসিশন দিব, একটা টানে দিব, আমি দিই ক্রুশিয়েট ইনসিশন দিব। ক্রুশিয়েট ইনসিশন দিয়ে তারপরে এই যে এজ গুলো আসবে, চারটা এজ কে আমরা কেটে ফেলবো। এই এজটা কেটে ফেলাকে বলে ডিরুফিং। তাহলে ডিরুফ হয়ে গেল, এর ছাদ চলে গেল। ছাদ চলে যাওয়ার পরে আমরা এই ভিতরের পাস ডেভেলপমেন্ট করব। ডেভেলপমেন্ট করার পরে পেশেন্টের ওন জেনারেশন টিস্যু যখন একার করবে, তখন স্কিন গ্রাফটিং করবে। সো আমাদের যদি কার্বাঙ্কল নিয়ে কোশ্চেন করে, তোমাদের ভালোভাবে কিন্তু আনসার দেওয়া লাগবে। এরপরে আমরা যে টপিক থেকে কমনলি তোমাদের কোশ্চেন করি, সেই টপিকটা হচ্ছে সেলুলাইটিস। কারণ এফসিস এর পরে কিন্তু আমরা সেলুলাইটিসে চলে আসবো। হোয়াট ইজ সেলুলাইটিস? দ্য ইনফেকশন তোমরা অবশ্যই জানো যে স্প্রেডিং টাইপ অফ ইনফ্লামেশন বাই স্টেফিলোককাস এন্ড আদার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এগুলো দিয়ে যে স্প্রেডিং সাবকিউটিকুলার অর ফাশাল প্লেন দিয়ে যে ইনফ্লামেশনটা স্প্রেড হয়, তাকে আমরা সেলুলাইটিস বলি। পজিটিভ এজেন্ট কমনলি হচ্ছে স্টেফিলোককাস পালজেন্স। তাহলে প্রথম অর্গানিজম বা একটা অর্গানিজম যদি আমরা জিজ্ঞেস করি, তাহলে অবশ্যই আমাদের স্টেফিলোককাস পালজেন্স বলতে হবে, এবং এন্ড দেন আদার গ্রাম পজিটিভ অর্গানিজম, এগুলো দিয়ে আমাদের সেলুলাইটিসটা হয়। এবং সেলুলাইটিসটা স্প্রেড করে কেন? স্প্রেড করার জন্য হচ্ছে স্ট্রেপ্টোকাইনেজ এন্ড হায়ালুরোনিডেজ, এই দুটো এনজাইম আছে যেগুলো প্রোটিনকে ব্রেকডাউন করে এবং টিস্যু ব্রেকডাউন করে স্প্রেড করতে সহায়তা করে। সো আমরা স্ট্রেপ্টোকাইনেজ এবং হায়ালুরোনিডেজ, এই দুটো এনজাইম হচ্ছে প্রোটিন এবং সফট টিস্যু ব্রেক করে সাবকিউটেনিয়াসলি বা ফাশাল স্প্রেন দিয়ে স্প্রেড করতে হেল্প করে। দেন আমরা জিজ্ঞেস করব ক্লিনিক্যাল ফিচার অফ সেলুলাইটিস। ক্লিনিক্যাল ফিচার অফ সেলুলাইটিস কিন্তু অ্যাবসেসের চেয়ে আলাদা, এটা কিন্তু ভালোভাবে বলতে হবে তোমাদের। যে এই যে একটা পা, এটা কিন্তু রেডিশ শাইনি স্কিন থাকবে, এবং এই স্কিনটা থেকে আমরা দেখবো যে একবারে টাইট স্কিন, টেন্ডার থাকবে, কিন্তু কোনো লোকালাইজ পাস থাকবে না।
সো ক্লিনিক্যাল ফিচারের মধ্যে থাকবে ফিভার এন্ড টক্সিসিটি, টেকার্ডিয়া এবং হাইপারটেনশন থাকবে, সোয়েলিং ইজ ডিফিউজ এন্ড স্প্রেডিং ইন নেচার, পেইন এন্ড টেন্ডারনেস, রেড শাইনি এরিয়া উইথ স্ট্রেচ ওয়ার্ম স্কিন, এবারে টানা টানা স্কিন থাকবে এবং রেডিশ থাকবে এবং খুব টেন্ডার থাকবে, টেন্ডার রিজনাল লিফ নোড মে বি প্রেজেন্ট, নো এজ, নো পাস, নো ফ্লাকচুয়েশন, নো লিমিট। তাহলে এই চারটা থাকবে, এগুলা কিন্তু থাকবে। সো আমরা এই সমস্ত জিনিস ট্রিটমেন্ট কি, সেলুলাইটিসের ট্রিটমেন্ট কিন্তু আমরা সাথে সাথে জিজ্ঞেস করে ফেলবো। ট্রিটমেন্টের প্রথম হচ্ছে ইলিভেশন অফ দ্য লিভ অর দ্য পার্ট টু রিডিউস দ্য এডিমা, প্রথমে ইলিভেট করে রাখতে হবে, দেন অ্যান্টিবায়োটিক দিব, অ্যান্টিবায়োটিক পেনিসিলিন দিতে পারি, সেফালোস্পোরিন দিতে পারি, দেন ডায়াবেটিস শুড বি ট্রিটেড উইথ ইনসুলিন। তাহলে আমরা এই সমস্ত ম্যানেজমেন্ট করে আমরা সেলুলাইটিসকে ট্রিটমেন্ট করতে পারবো। কিন্তু অ্যাবসেসের ক্ষেত্রে আমরা যখন বলছি তখন একমাত্র ট্রিটমেন্ট ছিল ইনসিশন এন্ড ড্রেনেজ, যদিও নতুন নতুন টেকনোলজি বের হয়েছে যে অ্যাসপিরেশন করা হয়, বিভিন্ন স্পেশাল ইনস্ট্রুমেন্ট দিয়ে অ্যাসপিরেশন করে অ্যাবসেস কমানো যায়, কিন্তু পাস বের করে ফেলতে হবে, পাসকে ইনসিশন দিতে হবে। তোমাদের এটাই ইম্পর্টেন্ট যে অ্যাবসেসের ট্রিটমেন্টে পাস ইনসিশন এন্ড ড্রেনেজটাই বলতে হবে। আর আমরা যখন বলবো সেলুলাইটিসের ট্রিটমেন্ট কি, এক্ষেত্রে কিন্তু ইনসিশন ড্রেনেজ বললে হবে না, এক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে ইলিভেশন অফ দ্য লিম্ব অর পার্ট অফ লিম্ব, যাতে ইডিমাটা কমে যায়, প্রেসারটা কমে যায়, স্ট্রেস কমে যায়, দেন অ্যান্টিবায়োটিক দিব, ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক দিব, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসকে ট্রিট করব উইথ ইনসুলিন। নাও এরপরে আমরা যে টপিক থেকে তোমাদের বেশি কোশ্চেন করি তা হচ্ছে সাইনাস এন্ড ফিস্টুলা। সাইনাস এন্ড ফিস্টুলা খুব বেশি ইম্পর্টেন্ট। সাইনাস এবং ফিস্টুলার ডেফিনেশন একবারে কমিউনিটি মেডিসিনের ডেফিনেশনের মতো বলতে হবে, এখানে আমরা কোনো অংশ বাদ দিলে কিন্তু হবে না, ডেফিনেশন পুরোপুরি হবে না। সো আমরা ডেফিনেশন যদি দেখি তাহলে কি দেখো, সাইনাস, সাইনাস ইজ এ ব্লাইন্ড ট্র্যাক lined by granulation tissue leading from an epithelial surface into a surrounding tissue। তাহলে পুরো ডেফিনেশনটা কিন্তু বলতে হবে যে ব্লাইন্ড ট্র্যাক যেটা গ্রানুলেশন টিস্যু যে লাইন থাকে এবং এটা এপিথেলিয়াল সারফেস থেকে সারাউন্ডিং টিস্যুতে যায়। আর যদি আমরা বলি ফিস্টুলা কি, ফিস্টুলা হচ্ছে abnormal communication between two lumen or viscera or to another viscera or body surface or between the vessel। তাহলে ফিস্টুলা হচ্ছে abnormal communication between two epithelial surface, এটা হতে পারে টু লুমেন, হতে পারে টু ভেসেল, হতে পারে একটা লুমেনের চেয়ে বডি সারফেস। তো বডি সারফেসও এপিথেলিয়াল সারফেস আছে, সুতরাং এটাও ফিস্টুলা হবে। তারপরে ক্লাসিফিকেশনও জিজ্ঞেস করতে পারে যে সাইনাসের ক্লাসিফিকেশন কি, ফিস্টুলার ক্লাসিফিকেশন কি। সো এটা কিন্তু ভালোভাবে বলতে হবে। সাইনাস ক্লাসিফিকেশন যদি আমরা জিজ্ঞেস করি তাহলে আমরা বলতে হবে যে কনজেনিটাল সাইনাস, অ্যাকোয়ার্ড সাইনাস। কনজেনিটালের মধ্যে প্রি অরিকুলার সাইনাস একটা বললেই চলবে, আর অ্যাকোয়ার্ড সাইনাসের মধ্যে হচ্ছে অ্যাক্টিনোমাইকোসিস, টিউবারকুলোসিস, পাইলোনিডাল সাইনাস, ক্রনিক অস্টিওমাইলাইটিস। আর সবচেয়ে বেশি অ্যাকোয়ার্ড সাইনাস হচ্ছে আমাদের ক্রনিক অস্টিওমাইলাইটিস সাইনাস, পাইলোনিডাল সাইনাসও পাওয়া যায়। এরপরে যদি ফিস্টুলার ক্লাসিফিকেশন ধরি তাহলে আমাদের বলতে হবে কনজেনিটাল ফিস্টুলা, অ্যাকোয়ার্ড ফিস্টুলা। কনজেনিটাল ফিস্টুলার মধ্যে ব্রাঙ্কিয়াল ফিস্টুলা থাকতে পারে, ট্রাকিওইসোফেজিয়াল ফিস্টুলা থাকতে পারে, কনজেনিটাল এভি ফিস্টুলা থাকতে পারে, আম্বিলিকাল ফিস্টুলা বা প্যাটেন্ট ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্ট থাকলে আম্বিলিকাল ফিস্টুলা থাকতে পারে। আর যদি আমরা অ্যাকুয়ার্ড ফিস্টুলা দেখি তাহলে অ্যাকুয়ার্ড ফিস্টুলাকে বলতে হবে ট্রমাটিক ইনফ্লামেটরি ম্যালিগন্যান্ট ফিস্টুলা। ট্রমাটিকের মধ্যে হচ্ছে ইন্টেস্টাইনাল ফিস্টুলা লাইক biliary ফিস্টুলা, পেপটিক ফিস্টুলা, ফিকাল ফিস্টুলা। অপারেশনের পরে সাধারণত এই ফিস্টুলাগুলো হয়। ফলোইং ডিফিকাল্ট লেবার, বেসিক ভেজানাল ফিস্টুলা হতে পারে, রেক্টো ভেজানাল ফিস্টুলা হতে পারে, ইউটেরাল ভেজানাল ফিস্টুলা হতে পারে। তো কাহিনীতে কিন্তু কাহিনীতে তোমরা কমনলি কিন্তু ডিফিকাল্ট লেবারের পরে এই ফিস্টুলাগুলো পাবে। তারপর হচ্ছে ইনফ্লামেটরি ফিস্টুলার মধ্যে সবার উপরে আছে ফিস্টুলাইন এনো, এবং ফিস্টুলাইন এনো থেকে তো আমরা অনেক কোশ্চেন করব। আমরা এমনও হতে পারে যে এই ফিস্টুলা ক্লাসিফিকেশন থেকে সরাসরি তোমাদের ফিস্টুলাইন এনোতে নিয়ে যাব, সিস্টেমিক ভাইবাতে নিয়ে যাব। ইন্টেস্টাইনাল অ্যাক্টিনোমাইকোসিস, টিউবারকুলোসিস। ম্যালিগন্যান্ট ফিস্টুলা হতে পারে কিভাবে, যে রেক্টোভেসিক্যাল ফিস্টুলা ফ্রম কার্সিনোমা রেক্টাম, এটা থেকে হতে পারে, অথবা ভেসিকো ইউটেরাইন ফিস্টুলা ফ্রম অ্যান ইউটেরাইন ক্যান্সার। সো আমরা কনজেনিটাল বা অ্যাকোয়ার্ড ফিস্টুলা থেকে এরকম সরাসরি সিস্টেমিক ফিস্টুলাতে চলে যেতে পারি। যেমন ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট, আমরা কিন্তু সরাসরি বলবো না যে সাইনাসের ট্রিটমেন্ট কি, ফিস্টুলার ট্রিটমেন্ট কি। আমরা কিন্তু তোমাকে স্পেসিফিক একটা সাইনাস বা স্পেসিফিক একটা ফিস্টুলাতে নিয়ে যাব এবং ওইখানে নিয়ে তোমাদের কোশ্চেন করব যে সাইনাস এবং ফিস্টুলার ট্রিটমেন্ট কি। যেমন আমরা পাইলোনিডাল সাইনাস থেকে কোশ্চেন করতে পারি যে পাইলোনিডাল সাইনাস হচ্ছে একটা বাটকের উপরে ঠিক বা গ্লুটিয়াল ফার্মার মধ্যে এনাসের একটু উপরে মিড লাইনে থাকে, এটা আমরা সিস্টেমিকে আলোচনা করব। এই পাইলোনিডাল সাইনাস কিভাবে হয়, তার প্রিডিসপোজিং ফ্যাক্টর কি, ক্লিনিক্যাল ফিচার কি, পাইলোনিডাল সাইনাসের ভিতরে গ্রানুলেশন টিস্যুর সাথে কি থাকে, এটা কিন্তু জিজ্ঞেস করতে পারি। ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট ফেলিওরের রেট কি, রিকারেন্স রেট। এরপর আমরা ফিস্টুলাইন এনো নিয়ে অনেক কোশ্চেন করতে পারি, কারণ ফিস্টুলাইন এনো পেশেন্ট কন্টিনিউয়াসলি ওয়ার্ডে থাকবে এবং আমরা রেগুলারলি ফিস্টুলাইন এনো ট্রিটমেন্ট করি। সো তোমাদের কিন্তু ফিস্টুলাইন এনো নিয়ে অনেক কোশ্চেন করবে যে ফিস্টুলাইন এনোটা কি, ফিস্টুলাইন এনো কার সাথে কার কম্বিনেশন করে, হোয়াট আর দ্য ক্লাসিফিকেশন অফ ফিস্টুলাইন এনো,
বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে, হাই ভ্যারাইটি ফিস্টুলা কি, লো ভ্যারাইটি ফিস্টুলা কি, অথবা ট্রান্স স্ফিংটারিক ফিস্টুলা, এক্সট্রা স্ফিংটারিক ফিস্টুলা কি, ইন্ট্রা স্ফিংটারিক ফিস্টুলা কি। সো এই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করব। হাউ ক্যান ইউ ডায়াগনোস এ কেস অফ ফিস্টুলা ইন অ্যানো, হাউ ক্যান ইউ ট্রিট। ট্রিটমেন্টের জন্য আগের ট্রিটমেন্ট পদ্ধতিগুলো ছিল যেমন ফিস্টুলাটমি, ফিস্টুলেক্টমি, এগুলো ছিল, এবং রিসেন্টলি অনেক ধরনের ট্রিটমেন্ট আছে, তার মধ্যে সিটন, তারপর হচ্ছে লিফট অথবা গ্লু দিতে পারি। সো এই সমস্ত আমরা কিন্তু ফিস্টুলা এনো পড়ার সময় এগুলো নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব। বাট আমি বলছি এখানে যে আমরা কিন্তু এই যে ক্লাসিফিকেশন অফ সাইনাস বা ক্লাসিফিকেশন অফ ফিস্টুলাকে সরাসরি কিন্তু আমরা তোমাদের সিস্টেমিকের দিকে নিয়ে যাব, এবং ওই যে বললাম না, যেদিকে বলবো আমরা তোমাদের ওইদিকে নিয়ে যাব। তোমরা যদি বলো যে মানুষের খাওয়া দাওয়ার মেইন উপকরণ হচ্ছে পাস্তা, তাহলে আমরা বলবো যে পাস্তা রান্না করে দেবো, পাস্তাতে কি পরিমাণে আমরা কোন ইনগ্রেডিয়েন্ট দিয়ে দেবো, অথবা বলবো যে আমরা কিভাবে আমরা পিজা তৈরি করি এটা দেখাবো। সো আমরা কোনোদিন পিজা বা পাস্তা বলার কোনো প্রয়োজন নাই, একবারে সহজগুলো ভাবে বলবা যে পাইলোনেটা সাইনাসটা বলবা, পাইলোনেটা সাইনাসটা পরে আসবা, এবং ফিস্টুলা নেনোর মধ্যে একবার ফিস্টুলার মধ্যে প্রথমেই তোমাদের এই জিনিসটা বলতে হবে যে আমরা ফিস্টুলা নেনো বলবো, এবং ফিস্টুলা নেনো থেকে আমরা তোমাদের ফিস্টুলা নেনোতেই নিয়ে যাব। দেন আমরা পরে সিস্ট থেকে তোমাদের কোশ্চেন করতে পারি, কমনলি সিস্ট থেকে কোশ্চেন করতে পারি। সিস্টের ডেফিনেশনটা বলতে হবে, কিন্তু সিস্টের ডেফিনেশন সবাই ঠিকমতো বলে না। এই আমরা সিস্টের ডেফিনেশনটা হচ্ছে সিস্ট ইজ অ্যান অ্যাবনর্মাল কালেকশন অফ ফ্লুইড ইন এ স্যাক লাইনড বাই এপিথেলিয়াম অর এন্ডোথেলিয়াম। একবারে সহজ জিনিস, আমরা কিন্তু রেগুলারলি বলি, এবং সিস্ট নিয়ে আমাদের এত মাথা ব্যথা নেই। সিস্ট বললে টিচার আমরা আনসার দিতে পারবো এবং সবার একটা মনোভাব আছে। বাট আমরা অ্যাবনর্মাল কালেকশনটা কিন্তু বলতে হবে। শুধু অনেক বইয়ে লেখা আছে যে cyst is a collection of fluid in a cavity lined by epithelium endothelium। এখন আমাদের গলব্লাডারের ভিতরে তো কালেকশন অফ ফ্লুইড ইন এ ক্যাভিটি আছে, আমাদের ইউরিনারি ব্লাডারের ভিতরে আছে। সো এটা তো সিস্ট না, এটা সিস্ট বলতে পারবো না আমি। অবশ্যই অ্যাবনর্মাল কালেকশন অফ ফ্লুইড বলতে হবে। অ্যাবনর্মাল কালেকশন জিনিসটা বাদ দিয়ে দাও, কিন্তু এই জিনিসটা বাদ দিলে কিন্তু আমরা ধরে ফেলবো, আমরা তো বসে থাকি যে তুমি অ্যাবনর্মাল বলবো না বলবো। সো cyst is an abnormal collection of fluid in a cavity lined by epithelium or endothelium। এই ডেফিনেশনটা বলতে হবে। ক্লাসিফিকেশন অফ দ্য সিস্ট যদি বলি, তাহলে এই ক্লাসিফিকেশন থেকে কিন্তু আমরা তোমাদের বিভিন্ন দিকে নিয়ে যাব, যে কনজেনিটাল সিস্ট, অ্যাকোয়ার্ড সিস্ট দুটো বলতে হবে। কনজেনিটাল সিস্টের মধ্যে ডার্ময়েড আছে, টিউবুলোডার্ময়েড আছে, সিস্ট অফ এমব্রায়োনিক রেমনেন্ট, এগুলো কিন্তু একটা একটা করে এক্সাম্পলটা বলতে হবে। দেন অ্যাকোয়ার্ড সিস্ট কিন্তু অনেক আছে, এবং এগুলোর মধ্যে হচ্ছে রিটেনশন সিস্ট যেমন সিবাসিয়াস সিস্ট, বার্থোলিন সিস্ট, সিস্ট অফ প্যারোটিড গ্ল্যান্ড, ব্রেস্টের সিস্ট, এপিডাইমিটিস সিস্ট, ডিস্টেনশন সিস্ট যেমন লিম্ফ সিস্ট, ওভারিয়ান সিস্ট, এক্সুডেশন সিস্ট, বার্সা, হাইড্রোসিল। তারপর হচ্ছে সিস্টিক টিউমার যেমন ডার্ময়েড সিস্ট অফ ওভারি, ট্রমাটিক সিস্ট ডিউ টু ট্রমা, এখানে হেমাটোমা থেকে সিস্ট হতে পারে, ডিজেনারেটিভ সিস্ট যে সিস্ট ডিউ টু টিউমার নেক্রোসিস। তারপর হচ্ছে প্যারাসাইটিক সিস্ট, হাইড্রাটিক সিস্ট, সিস্টোসার্কোসিস, ট্রাইসিনেসিস। সো আমরা কিন্তু এই যে তোমরা ডেফিনেশনটা বললা, ক্লাসিফিকেশন বললে, যে তোমাদের এক্সাম্পল গুলো এখান থেকে কিন্তু আমরা ধরে ফেলবো, তোমাদের ক্যাচ করে ফেলে ওদিকে নিয়ে যাবো। যেমন যদি ভালো প্রথমে সিবাসিয়াস সিস্ট বলো, তাহলে তোমাদের আমরা সিবাসিয়াস সিস্টে নিয়ে যাবো। তোমরা যদি সিবাসিয়াস সিস্ট না বলে বার্সা বলা শুরু করো, প্যানক্রিয়াটিক সিরোসিস বলা শুরু করো, তাহলে আমরা কিন্তু প্যানক্রিয়াটিক সিরোসিসে তোমাকে নিয়ে যাবো, এবং প্যানক্রিয়াটিক সিরোসিসে কিন্তু কথা বলতে হবে। যে কলয়েড গোইটারের সিস্ট, ডিসটেন্স সিস্ট, ওভারিয়ান সিস্ট না বলে যদি কলয়েড সিস্টটা বলো, তাহলে কলয়েড গোইটার নিয়ে যাবে। কিন্তু টাফ গোইটার বা থাইরয়েডের আনসার দেয় কিন্তু একটু সহজ না, যেহেতু সহজে ওভারিয়ান সিস্টের আনসার দিতে হবে। সো সবসময় কিন্তু সহজ আনসারগুলো দিবে ভাইভাতে। রিটেনে লেখো, বেশি মার্ক দিব, ভালো মার্কস দিব, কিন্তু ভাইভাতে অবশ্যই একবারে সহজগুলো এবং কমনগুলো বলতে হবে। এমন সিস্টেম নাম বলবো না যেটা নিয়ে বিপদে পড়ে যাবে। সো আমরা চাই যে একবার সিস্টেম প্রথমে তুমি সিবাসিয়াস সিস্টই করো, তাহলে আমরা তোমাকে সিবাসিয়াস সিস্টই নিয়ে যাবো। আমরা চাই না তোমরা ডেঞ্জারাস কোনো সিস্ট বলে যেটা আনসার দিতে পারবে না। এবং প্যারাসাইটিক সিস্ট বলে, হাইড্রাটিক সিস্ট প্রথমে বলে, হাইড্রাটিক সিস্টে তোমাকে নিয়ে যাবো। হাইড্রাটিক সিস্ট কি অর্গানিজম দিয়ে হয়, হাইড্রাটিক সিস্ট কিভাবে প্রেজেন্টেশন নিয়ে আসে, ডেফিনেটিভ হোস্ট কি, ইন্টারমিডিয়েট হোস্ট কি, কিভাবে ডায়াগনোসিস করে, কিভাবে ম্যানেজ করবো, ম্যানেজমেন্ট করার সময় কি কি প্রিকশন নিতে হবে। সো আমরা কিন্তু তোমাকে এভাবে সরাসরি কিন্তু এই জেনারেল সার্জারি থেকে সরাসরি আমরা সিস্টেমিক সার্জারিতে নিয়ে যাব। সো দ্য কোয়েশ্চন অফ স্পেসিফিক সিস্টেমের মধ্যে সিবাসিয়াস সিস্ট যেটা আমরা আলোচনা করব, যে সিবাসিয়াস সিস্টটা কি। তো সিবাসিয়াস সিস্ট সম্পর্কে আমরা জিজ্ঞেস করব, সিবাসিয়াস কি, এটা কোন লেয়ার হয় স্কিনের, দেখতে কেমন হয়। তো ওটা সিস্টিক লেশন মানে স্কিনের নিচে থাকবে এবং এখানে একটা ছিদ্র থাকবে, এটাকে পাংটাম বলি। পাংটাম কি রিপ্রেজেন্ট করে, এটা আমাদের বলতে হবে। তারপরে সিবাসিয়াস সিস্টের কি কমপ্লিকেশন হয়, যেমন ইনফেক্টেড সিবাসিয়াস সিস্ট হতে পারে, সিবাসিয়াস হর্ন হতে পারে, তারপরে কক্স স্পিকুলার টিউমার হতে পারে, আরো অনেক ধরনের কমপ্লিকেশন হয়, সিবাসিয়াস অ্যাবসেস হতে পারে, আলসারেশন হতে পারে। তো এগুলা কিন্তু আমরা জিজ্ঞেস করব অবশ্যই, যেহেতু সিবাসিয়াস সিস্ট ইজ ভেরি কমন ডিজিজ। সিবাসিয়াস সিস্ট নিয়ে আমরা আলোচনা করব, তোমাদের আনসার দিতে হবে সিবাসিয়াস সিস্টে।
এরপরে আমরা জিজ্ঞেস করতে পারি তোমাকে হাউ ক্যান ইউ ট্রিট সিবাসিয়াস সিস্ট। সিবাসিয়াস সিস্টকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে, এক্সিশন এন্ড বায়োপসি বলতে হবে, কিন্তু এক্সিশন করার সময় একটা স্পেশাল ইনসিশন দেওয়া লাগবে। এই ইনসিশনটার নাম হচ্ছে ইলিপ্টিক্যাল ইনসিশন। ইলিপ্টিক্যাল ইনসিশনটা এরকম হতে হবে যে সিস্টের সেন্টার অফ দ্য ইলিপ্টিক্যাল ইনসিশন শুড বি দ্য পাংটাম এবং ইলিপ শুড বি ক্রসেস দ্য মার্জিন অফ দ্য সিবাসিয়াস সিস্ট। এটা কিন্তু বলতে হবে। সো আমরা এতটুকু পর্যন্ত তোমাদের সিবাসিয়াস সিস্ট পর্যন্ত রাখবো, এরপরে আমরা সিবাসিয়াস সিস্টকে বাদ দিয়ে দেব। এরপরে ডায়ামোরেড নিয়ে আমরা কোশ্চেন করতে পারি। ডায়ামোরেড যদিও রেয়ার, কিন্তু ডায়ামোরেডের অনেক পেশেন্ট আমাদের কাছে আসে। তার মধ্যে ডায়ামোরেডের মধ্যে হচ্ছে পোস্ট অরিকুলার ডায়ামোরেড নিয়ে কোশ্চেন করতে পারি, অ্যাঙ্গুলার ডায়ামোরেড নিয়ে কোশ্চেন করতে পারি। তারপর আরেকটা কমন ডায়ামোরেড হচ্ছে যেটা ইমপ্ল্যান্টেশন ডায়ামোরেড। সাধারণত আমাদের সবচেয়ে বড় সোর্স অফ ইনকাম ইন আওয়ার কান্ট্রিজ কি? এটা হচ্ছে আমাদের গার্মেন্টস, এবং গার্মেন্টস এর যে শ্রমিকরা আছে তারা কিন্তু প্রায় ওদের পিন প্রিক হয়, সেলাই মেশিনে পিন প্রিক হবে। পিন প্রিক হলে যদি কিছু অংশ স্টেরিফাইডস কমাসে দিলাম, যদি স্কিনের নিচে ঢুকে যায় এবং ওখানে গিয়ে কিন্তু সেটা মাল্টিপ্লাই করে 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 একটা সিস্ট তৈরি করে, এটাকে বলে ইমপ্ল্যান্টেশন ডায়ামোরেড। সো ইমপ্ল্যান্টেশন ডায়ামোরেড আমরা কোশ্চেন করতে পারি কেন হয়, কোন পপুলেশনদের হয় এবং কিভাবে ম্যানেজ করব। এরপরে আমরা নেক্সট যে টপিক নিয়ে তোমাদের বেশি কোশ্চেন, আসলে আমরা কিন্তু প্রিন্সিপাল অফ সার্জারি এক সহজে শেষ করতে পারবো না। প্রিন্সিপাল অফ সার্জারি, বেসিক প্রিন্সিপাল সার্জারি দুটো ক্লাস লাগবে, কারণ অনেক খুঁটিনাটি বিষয়ে অনেক কোশ্চেন আমরা তোমাদের ধরি এবং প্রিন্সিপাল অফ সার্জারি জানা খুবই প্রয়োজন সবার। আমরা এই জন্যই প্রিন্সিপাল অফ সার্জারি পুরোটাই কিন্তু একটা কার্ড, একটা বক্সে প্রিন্সিপাল অফ সার্জারি নিয়ে অনেক কোশ্চেন থাকে এবং আমরা বসলে কিন্তু তোমাদের প্রিন্সিপাল অফ সার্জারি নিয়ে কোশ্চেন করবো। সো আমরা আসলে মাল্টিপল ক্লাস লাগবে। সো আমরা ওন দিয়ে আজকে শেষ করবো যে ওন হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেহেতু সার্জারি করব বা সার্জারি নিয়ে আমরা ডিসকাস করছি বা সার্জারি নিয়ে প্র্যাকটিস করবো, সার্জারিতে ওন থাকবে, সার্জিক্যাল ওন থাকবে, ট্রমাটিক ওন থাকবে, এই সমস্ত ওন নিয়ে আমরা তোমাদের কোশ্চেন করবো। সো ওনের মধ্যে হচ্ছে হোয়াট ইজ ওন, ওনের ডেফিনেশনটা ভালোভাবে জানতে হবে। ওন এবং আলসার ডেফিনেশন কিন্তু এক না। ওন ইজ এ ব্রেক অফ ইন্টিগ্রিটি অফ দ্য স্কিন অর টিস্যু which may be associated with disruption or structure and function। তাহলে এই ডেফিনেশনটা বলতে হবে। আরো সহজে যদি বলতে হয় তাহলে বলতে ওন ইজ এ breakdown of integrity of the skin and soft tissue resulting from trauma or resulting from sloughing out of inflammatory tissue বা necrotic tissue or malignant tissue হচ্ছে আলসার। তাহলে ওন এবং আলসার ডেফিনেশনটা কিন্তু একই, কিন্তু শেষের দিকে কি চেঞ্জ হয়ে যায়। ওনটা হচ্ছে ব্রেক ইন কন্টিনিউটি অফ দ্য স্কিন অর টিস্যু রেজাল্টিং ফ্রম ট্রমা, যেগুলো ট্রমার কারণে ওনটা হয়। বাট আলসারটা হবে স্লাফিং আউট অফ ইনফ্ল্যামেটরি নেক্রোটিক টিস্যু অর ম্যালিগনেন্ট টিস্যু। সো আমরা আলসার যখন করবো তখন আমরা ডেফিনেশনটা দুইটা কম্পেয়ার করবো। দেন ক্লাসিফিকেশন অফ ওন, ওনের ক্লাসিফিকেশন আমরা অবশ্যই ধরবো, কারণ ওন নিয়ে আমরা সারা দিন কাজ করি। ওন নিয়ে ওনের মধ্যে হচ্ছে র্যাঙ্ক এন্ড ওয়ার্ক ফিল্ড ক্লাসিফিকেশনের মধ্যে আছে টাইডি ওন এবং আনটাইডি ওন। টাইডি ওন মানে কি? দা ওন লাইক সার্জিক্যাল ইনসিশন এন্ড ওন এন্ড কোজ বাই শার্প অবজেক্ট। টাইডি ওন হচ্ছে যে ওনের কোনো ময়লা থাকবে না, কোনো ডেব্রিস থাকবে না, কিছু থাকবে না। ইউজুয়ালি প্রাইমারি সুচারিং ডান এন্ড হিলিং ইজ বাই প্রাইমারি ইন্টেনশন। তাহলে প্রাইমারি সুচার দিয়ে আমরা বন্ধ করে দেব টাইডি ওনটাকে এবং প্রাইমারি ইন্টেনশন দিয়ে হিলিং হবে। তারপরে যদি আমরা আনটাইডি ওন জিজ্ঞেস করি, আনটাইডি ওন ডিউ টু ক্রাশিং, টিয়ারিং, এভালশন, ডিভালাইজেশন, ভাস্কুলার ইনজুরি, বার্ন, তাহলে ইউজুয়ালি হিল বাই সেকেন্ডারি ইন্টেনশন। প্রাইমারি ইন্টেনশন দিয়ে হিল হবে না। এন্ড সেকেন্ডারি সুচারিং, স্কিন গ্রাফট, ফ্ল্যাপ মে বি নিডেড। সো প্রাইমারি টাইডি এবং আনটাইডি ওন নিয়ে আমরা একটা বেসিক ধারণা নিতে পারি যে টাইডি ওন হচ্ছে পরিষ্কার ক্লিয়ার কাট ওন, আর আনটাইডি হচ্ছে ময়লা ওন, এবং এটা হচ্ছে সাধারণত ট্রমাতে হয় বা ইনজুরিতে হয়। আর টাইডি ওনটা ইউজুয়ালি সার্জিক্যাল ইনসিশনের মতো। এরপরে আরো ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশন সার্জিক্যাল ওন, এটা কিন্তু আমরা রিটেনে জিজ্ঞেস করি, ভাইবা জিজ্ঞেস করি এবং এটা বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য যে সার্জিক্যাল ওনের ক্লাসিফিকেশন কি। ওই ক্ষেত্রে টাইডি আনটাইডি ওন বললে হবে না, ওই ক্ষেত্রে হচ্ছে ইনসাইজড ওন, ইনসাইজ লুকিং ওন, ক্রাশ ওন, গান শট ওন, পাংচার ওন, এগুলো এই সমস্ত কিছু বললে হবে না। তোমাদের বলতে হবে সার্জিক্যাল ওন আমরা চার ভাবে ক্লাসিফাই করি। একটা হচ্ছে ক্লিন ইনসাইজড ওন, ক্লিন কন্টামিনেটেড ওন, কন্টামিনেটেড ওন এন্ড ডার্টি ওন। এই ভাবে আমরা চার ভাবে ইউজ করি। তখন এই ওনগুলো যখন তুমি বলবে তখন আমরা সাথে সাথে জিজ্ঞেস করে ফেলবো what are the example of this type of wound and what are the percentage of wound infection। এটা কিন্তু আমাদের বেশি ইম্পর্টেন্ট যে কোন ওন্ডে কি এক্সাম্পল এবং কতটুকু ওন ইনফেকশন হয়। তো আমরা যদি দেখি তাহলে দেখবো যে ক্লিন ওন, ক্লিন ওনের এক্সাম্পলের মধ্যে হচ্ছে হার্নিওরেফি, এক্সিশন অফ সিবাসিয়াস সিস্ট বা লাইপোমা,
তারপরে যে সার্জারি ইন দ্য ব্রেন, জয়েন্ট, হার্ট ট্রান্সপ্ল্যান্ট এবং ইনফেকশন রেট ইজ লেস দেন 2%। তাহলে আমরা এই কমন কতগুলা প্রসিডিউর আছে যে প্রসিডিউরগুলো ক্লিন ওন্ডের আওতায় পড়ে এবং এক্ষেত্রে ইনফেকশন রেট একেবারে কম, ইনফেকশন রেট ইজ লেস দেন 2%। এরপরে যদি আমরা যে খুঁজতে যাই যে ক্লিন কন্টামিনেটেড ওন কি, ক্লিন কন্টামিনেটেড ওন হচ্ছে যে কন্টামিনেশন হবে না কিন্তু আমরা গাট বা বাওয়াল যদি ওপেন হয় এক্ষেত্রে আমরা ক্লিন কন্টামিনেটেড ওন বলি, যেমন অ্যাপেন্ডিসেক্টমি, বাওয়াল সার্জারি, গ্যাস্ট্রোজিনোস্টমি, গল ব্লাডার, বিলিয়ারি, প্যানক্রিয়াটিক সার্জারি। এই সমস্ত সার্জারি করলে একটু কন্টামিনেটেড হবে, যদিও ক্লিন থাকে ওনটা, এক্ষেত্রে ইনফেকশন রেট ইজ 10%। কিন্তু আমাদের রেট কিন্তু বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। এরপরে যদি আমরা দেখি যে কোন ওনটা আসবে, হচ্ছে কন্টামিনেটেড ওন। কন্টামিনেটেড ওন যেমন অ্যাকুট অ্যাবডোমিনাল কন্ডিশন লাইক ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বা গ্যাংগ্রিন হয়, তাহলে এক্ষেত্রে ওপেন ফ্রেশ অ্যাক্সিডেন্টাল ওন, এই সমস্ত ওন হচ্ছে কন্টামিনেটেড ওন এবং এক্ষেত্রে ইনফেকশন রেট 15 to 30%। তাহলে আরো অনেক বেশি ইনফেকশন হবে যদি কন্টামিনেটেড ওন হয়। আর শেষের দিকে হচ্ছে ডার্টি ওন। ডার্টি ওনটা হচ্ছে খুব বাজে টাইপের ওন, এক্ষেত্রে অ্যাবসেস ড্রেন যদি করে ডার্টি ওন, পাইলোসিস যদি হয় ডার্টি ওন, ইম্পাইমা গলব্লাডার ডার্টি ওন, ফিকাল পেরিটোনাইটিস হলে ডার্টি ওন। এক্ষেত্রে ইনফেকশন অনেক বেশি, 40 to 70% পর্যন্ত ইনফেকশন রেট হয়ে যেতে পারে। সো আমরা এইজন্য তোমাদের অবশ্যই জিজ্ঞেস করব যে হোয়াট আর দ্য ক্লাসিফিকেশন অফ সার্জিক্যাল ওন, এক্সাম্পল অফ সার্জিক্যাল ওন এবং কোন ওন্ডে কতটুকু পার্সেন্টেজ হয় ওন ইনফেকশন, এটা কিন্তু রেডি হয়ে যেতে হবে। এরপরে টাইপস অফ ওন হিলিং যদি আমরা আসি যে কি কি ভাবে ওন হিলিং হয়, তাহলে আমরা কিভাবে আনসার দেখব। যে ওন হিলিং এর বিভিন্ন টাইপ আছে, প্রাইমারি হিলিং বা হিলিং বাই ফার্স্ট ইন্টেনশন, তারপরে আছে সেকেন্ডারি হিলিং, টারশিয়ারি। তো প্রাইমারি হিলিং হচ্ছে ইট অকার্স ইন এ ক্লিন ইনসাইজড ওন এন্ড সার্জিক্যাল ওন। সার্জিক্যাল ওনগুলো এবং ক্লিন ইনসাইজ ওনগুলো প্রাইমারি হিলিং হয় বা হিলিং বাই ফার্স্ট ইন্টেনশন হয়। ওন এজ আর অ্যাপ্রক্সিমেটেড উইথ সুচার, এবং সুতা দিয়ে আমরা বেঁধে দিতে পারি এবং এরপরে আলটিমেটলি এটা হিলিং হয়। এরপরে আসলো সেকেন্ডারি হিলিং বা healing by secondary intention. It's occurred in a wound with extensive soft tissue loss like major trauma, burn, wound with sepsis. এক্ষেত্রে wound heals slowly with fibrosis এবং এই woundটা fibrosis হয়ে হয়ে ধীরে 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 heal হয়। তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি হিলিং। এরপর আরেকটা হিলিং আছে, এই হিলিংটা হচ্ছে হিলিং বাই থার্ড ইন্টেনশন বা টারশিয়ারি wound healing অথবা ডিলেড প্রাইমারি ক্লোজার। যে প্রাইমারি ক্লোজার একটা পেশেন্টকে আমরা করতে পারছি না, এই ক্ষেত্রে আমরা কয়েকদিন আমরা রেখে দেবো পেশেন্টটাকে এবং পেশেন্টটার হিলিং হতে দেব এবং আস্তে 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 টারশিয়ারি হিলিং হবে এবং টারশিয়ারি হিলিং বলতে কি আমরা আবার কিছুদিন পরে ক্লোজার করবো, এই জন্য এটার নাম হচ্ছে টারশিয়ারি হিলিং। Then what are the stages of wound? After wound debridement and control of local infection, wound is closed with suture to cover with using skin graft. And primary contamination mixed tissue wound healed by tertiary infection. এরপর হচ্ছে স্টেজ অফ wound healing। কি কি স্টেজ আছে wound healing এর? স্টেজ অফ wound healing এর মধ্যে হচ্ছে স্টেজ অফ ইনফ্লামেশন, স্টেজ অফ granulotion tissue formation and organization, stage of epithelialization and stage of scars formation and